আমরা বিজেপি যে কত বড় ফ্যাসিস্ট আপনারা বুঝতে পারবেন। আমরা এতদিন জানতাম বাংলা প্রবাদ বেল পাকলে কাকের কি। এখন নতুন বাংলা প্রবাদ হলো বেল বাজলে সুকান্তর কি। 3 বার বেল বাজুক 4 বার বেল বাজুক, আমি তো ফ্যাসিস্ট, আমি তো আমার কথা বলেই যাব। এই যে সংবাদপত্রের প্রতি কত ভালোবাসা, কত মায়া, কত দয়া, কত স্নেহ, সেগুলো যখন বেল বাজাচ্ছে সংবাদপত্র মিডিয়া ঘন্টা কি যায় আসে। তার মানে ক্ষমতা এলে কি করবে বুঝতে পারছেন তো। মার্ক দিস পয়েন্ট। আর পুরো এই অভিযোগ শুনে আমার আবারও একটা বাংলা প্রবাদই মনে পড়ল, সেটা হচ্ছে চালুনি বলে ছুঁচ, তোর পিঠে কেন ছেঁদা। এক এক করে আসা যাক। সুকান্তবাবু মজুমদার, অধ্যাপক মজুমদার যে যে যুক্তি দিয়েছেন, বিজেপির রাজ্য প্রেসিডেন্ট, তার মধ্যে আবার হুমকিও দিয়েছেন আমায় যে আপনার নাম জড়ায়নি, বেশি আমার নামে বললে বা বিরোধিতা করলে মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি। প্রায় ওই তপন সিনহার বিখ্যাত সিনেমা আতঙ্ক, সেই আতঙ্কের হাড় হিম করা সন্ত্রাস, যা সিবিআই, ইডি, এনআইএ এগুলোর কোনো কিছুর থেকে কম নয়, সেটা প্রায় মনে করিয়ে দিতে চাইলেন। দেখুন, ভূপতিনগর ঘটেছিল 2022, কোর্ট কেস হয়েছিল তখন। উনি বলছেন অন্য রাজ্যে তো কই বোমা ফাটে না। গত বছর উত্তরপ্রদেশের কৌশাম্বীটা ভুলে গেলেন, 2022-এ মধ্যপ্রদেশের হরদাটা ভুলে গেলেন, গুজরাটে আতশবাজি কারখানায় কতজন পুড়ে কতজন মারা গেছিল সেটা ভুলে গেলেন। তো 2022 সালে ভূপতিনগর কেস, নির্বাচন কমিশন ইলেকশন নোটিফিকেশন করে দেওয়ার পর এবং জনৈক বিজেপি নেতা এখানকার এনআইএর এসপির বাড়ি যাওয়ার পর আমাদের পার্টি বলেছে 26শে মার্চ দরকারে আমরা সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে রাজি আছি। ওই বৈঠকের পর, এই গোপন বৈঠকের পর পরদিন সমন জারি হতে শুরু করলো। পরপর দুর্নীতির কথা বলছিলেন অধ্যাপক মজুমদার। তিনি বলছিলেন যে এই রকম এই এতজন সব জেলে ঢুকে আছে, এটা কি ভাল লাগছে আপনাদের, কি বলবেন? দেখুন, এতদিন জেলে ঢুকেছিলেন, এই কিছুদিন আগে জামিন পেয়েছেন আপের এমপি সঞ্জয় সিং। তার 3 দিন আগে পিনারাই বিজয়ন, আমাদের কেরালার মুখ্যমন্ত্রী, তার মেয়ে বীণা বিজয়ন, তাকেও ইডি সামন করেছে। অর্থাৎ ভারতবর্ষের দক্ষিণ পূর্ব অংশে আপনি ঘরে ঘরে দেখতে পাবেন, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে ইডি। তামিলনাড়ুতে পাবেন, কেরালায় পাবেন, কর্ণাটকে পাবেন, ওড়িশায় পাবেন, তেলেঙ্গানায় পাবেন, বাংলায় পাবেন, উত্তরপ্রদেশে এখানে সুরজিৎ বসে আছে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। মধ্যপ্রদেশে নেই ইডি। বালক অপুর বিস্ময় পুরো বিজেপি ওখানে। ইডি রেলগাড়ি কি বাবা, ইডি কি বাবা, সিবিআই কি বাবা? মধ্যপ্রদেশে যান, ইডি সিবিআই নেই। মহারাষ্ট্রে যান, কিছুদিন আগে ছিল, সরকার হয়ে যাওয়ার পর নেই। দিল্লিতে যান, ইডি দেখতে পাবেন, সিবিআই দেখতে পাবেন। রাজস্থানে যান, পাশের রাজ্য, দেখতে পাবেন না, কিছুদিন আগে দেখা যেত। তাহলে ইডি, সিবিআই, এনআইএ এদের রাজনৈতিক কারণে আপনি ব্যবহার করছেন। রাজনৈতিক কারণে ব্যবহার করছেন বলেই এই সঞ্জয় সিং যখন জামিন পাচ্ছেন, সুপ্রিম কোর্টের অর্ডারটা খুব ভালো করে খেয়াল করতে হবে। বলা হচ্ছে যে সম্পদ বহির্ভূত, ইডি দাবি করেছিল সম্পদ বহির্ভূত কোনো অর্থ ইডি প্রমাণ করতে পারেনি। ফলে সঞ্জয় সিংকে আমরা জামিন দিচ্ছি। এখন ইলেকশন চলছে, সবাই বেরোবে। হ্যাঁ, বিরোধী দল মাত্রই, কেরালা থেকে শুরু করে বাংলা, আমি বলেছি নিশ্চয়ই সবাই দুর্নীতিগ্রস্ত। আর এই মুহূর্তে বিজেপির, আপনি মন্ত্রিসভা ছেড়ে দিন, কেন্দ্রীয় মন্ত্রিসভা, ওখানকার কেন্দ্রীয় ক্যাবিনেট অন্তত 50 জন হবেন যারা মন্ত্রী আছেন। এই মুহূর্তে সারা ভারতবর্ষে বিজেপির এমএলএর সংখ্যা 1000-এর থেকে কিছু বেশি।
আপনারা 300 জন এমপির কথা ছেড়ে দিন, এই 300 এমপি, 1000 এমএলএ, কাউন্সিলরের সংখ্যা এই 9,500 হবে সারা দেশে বিজেপির পুরসভাগুলোর, পঞ্চায়েত মেম্বারের সংখ্যা সদস্য অন্তত 20,000 হবে সারা ভারতবর্ষে। সবাই হচ্ছেন ধোয়া তুলসী পাতা, সবাই, মানে ভাবাই যায় না, এত শুদ্ধ। কারোর বিরুদ্ধে একটা তদন্ত নেই, কোনো পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে নেই, কোনো কাউন্সিলরের বিরুদ্ধে নেই, কোনো এমএলএর বিরুদ্ধে নেই, কোনো মন্ত্রী বা এমপি, প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। বিরোধী মাত্রেই ওই দক্ষিণ পূর্ব অংশ ভারতবর্ষের, আমি বললাম, সেখানে রাজনৈতিক লোক, মানে এখানে আমার বিরুদ্ধে বিজেপি চেঁচাচ্ছে, কেরালায় অন্য কেউ চেঁচাচ্ছে, কর্ণাটকে বিজেপি চেঁচাচ্ছে। এই রকম যেখানে যেখানে বিজেপি বিরোধী সরকার আছে, তো সেখানে চেঁচানো হচ্ছে, কুৎসা করা হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে, আতঙ্ক ছড়ানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। ওই রাত্রে ঘুম চলে যাচ্ছে কিনা জিজ্ঞেস করছিলেন অধ্যাপক মজুমদার। আপনি নিশ্চিন্তে ঘুমন, এই ঘুম বিজেপিকে ভারতের জনগণ আর কিছুদিনের মধ্যে পাড়াতে চলেছে, তখন আরও মন দিয়ে ভালো করে ঘুমোতে পারবেন। ওই নিশ্চিন্ত ঘুম আপনার ভালো হোক, দীর্ঘস্থায়ী হোক, আপনার শরীর সুস্থ থাকুক। আমরা অন্তত এটা চাইব, আমরা আপনাকে ভয় দেখাবো না, আমরা আপনাকে বলবো না যে আপনার ঘুমটা ঠিকঠাক হচ্ছে তো, মাঝরাতে উঠে বসছেন না তো, এই ধরনের সার্কাস্টিক বিদ্রুপ আপনাকে অন্তত আমরা করব না। আমি চাইবো আপনি অধ্যাপক মানুষ, আপনি ভালো থাকুন। রাজকোটের কথা বলছিলেন, আমার হাসি পেল। গুজরাটের রাজকোট দেখে, ওনার বড় সাইনবোর্ড, ওই বড় শিল্প দেখে, এই মুহূর্তে রাজকোটে একটা বড় অংশ বিরোধিতা করছে যে রাজকোটে যে বিজেপি যাকে টিকিট দেওয়া হয়েছে তার নাম পরষোত্তম রূপানী। এই পরষোত্তম রূপানীর বিরুদ্ধে ওখানে বিজেপির ক্ষত্রিয় জনগণ, গুজরাটের ক্ষত্রিয় জনগণ, তারা বিরোধিতা করছে। তারা বলছে যে একে টিকিট দেওয়া হবে না। কেন টিকিট দেওয়া যাবে না? আপনারা দয়া করে টিকিট দেবেন না। 2019-এ কিন্তু রাজকোটে বিরাট ভোটে বিজেপি জিতেছে। তারপরে ওই পরষোত্তম রূপানী যাকে টিকিট দিল, ওকে দ্বিতীয়বার ওকে কন্টিনিউ করা হচ্ছে। রাস্তায় রাস্তায় অবরোধ চলছে রাজকোটে এই মুহূর্তে এখন। কেন? কেননা এখানে যেমন সিএ, এখানে যেমন অন্যরকম বিভাজনের খেলা, এর বর্ণ হিন্দুর সঙ্গে মতুয়ার একটু বিভাজন করে দিলাম, বর্ণ হিন্দুর সঙ্গে সংখ্যালঘুর একটু বিভাজন করে দিলাম, মুসলমানের সঙ্গে খ্রিস্টানের একটু বিভাজন করে দিলাম। ওখানে পরষোত্তম রূপানী ভাগ করতে চেয়েছেন বর্ণ হিন্দু এবং ক্ষত্রিয়দের মধ্যে। ক্ষত্রিয়দের সম্পর্কে এমন কমেন্ট করেছেন যে ওখানে ক্ষত্রিয়রা রিয়্যাক্ট করেছেন। এই মুহূর্তে খাম্বালিতে, ওই আমাদের গুজরাটের খাম্বালিতে রাজকোট সিটের এই মুহূর্তে বিরোধিতা চলছে। এত ধোঁয়া সেখানে, এত শিল্পের ধোঁয়া, দেখবেন ওই ক্ষত্রিয়দের চোখ না জ্বালা করে, ওই ক্ষত্রিয়দের চোখ দিয়ে না জল পড়ে। সেইটাও একটু খেয়াল রাখবেন যখন এখানে বসে একটার পর একটা মিথ্যাচার করছেন। সংবাদপত্রের স্বাধীনতা, ম্যাগসেসাই পুরস্কার প্রাপ্ত, এই মুহূর্তে সমস্ত সংবাদপত্রের চাকরিবিহীন, নিজস্ব পোর্টাল চালানো এক বড় সাংবাদিক, আমি নাম বলছি না, তিনি বলছেন গোটা ভারতের মিডিয়া হচ্ছে গদ্দি মিডিয়া। আমি প্রথমে ভাবতাম যে গদ্দি মিডিয়াটা মানে কি, গদ্দি মানে কি গদিতে বসা? তারপরে কিছুদিন আগে আমি ওনার একটা ইন্টারভিউ দেখলাম, শ্রীনিবাসন আরেকজন আল জাজিরার বিখ্যাত সাংবাদিক, তাকে ইন্টারভিউতে উনি পরিষ্কার করেছেন গদ্দি মানে হচ্ছে গোদ, অর্থাৎ কোলে বসে থাকা মিডিয়া। আর যে কোলে বসছে না, ওই আপনারা জানেন দিল্লির সমস্ত পোর্টাল, সমস্ত সংবাদপত্র, রাত্রেবেলা পুলিশ ঢুকেছে, তাদের বাড়িতে ঢুকেছে, তাদের অফিসে ঢুকেছে, ল্যাপটপ সিজ করেছে, কম্পিউটার সিজ করেছে, একাধিক সাংবাদিক অ্যারেস্ট হয়েছে। আর আপনি এখানে বসে সংবাদপত্রের স্বাধীনতার কথা বলছেন। হ্যাঁ, এখানে সংবাদপত্র স্বাধীন, সংবাদপত্রের হাজারো রাইট আছে আমাদের সমালোচনা করার, এবং গণতন্ত্র তাই বলে। গণতন্ত্র রকম একদেশদর্শিতার কথা বলে না। গণতন্ত্র আমাকে সমালোচনা করবে, সুমনদের অধিকার আছে আমাকে সমালোচনা করার, হ্যাঁ, এবং আমারও প্রতি উত্তর দেওয়ার আমার অধিকার আছে। সেটা আমার অধিকার, মানুষের অধিকার, গণতান্ত্রিক অধিকার। আর্টিকেল তুলে বলতে গেলে আর্টিকেল 17, সেটা আমার অধিকার। এবার আপনারা কোনো মানুষের কোনো অধিকার মানবেন না, কোনো রায় মানবেন না। ভীমা কোরেগাঁও কেসে কতজন অধ্যাপক, কতজন ইঞ্জিনিয়ার, কতজন কবি, কতজন
পাবলিক মুভমেন্ট করা সিভিল রাইটিস্ট, তাদের জেলে এখনো ভরে রেখেছেন। সেই সংখ্যাটা এখনো বার করুন। সেই 19 সালে ভীমা কোরেগাঁওয়ের কেস আপনারা বার করতে পারেননি। আর শেষ কথা আমি বলবো, বলে শেষ করব, সেটা হচ্ছে আপনারা বলছেন যে আমরা দুর্নীতিগ্রস্ত। এই মুহূর্তে মাননীয় অর্থমন্ত্রী তার স্বামী বলেছেন, দেশের মাননীয় অর্থমন্ত্রী, যে ভারতবর্ষের সবথেকে বড় অর্থনৈতিক স্ক্যাম হচ্ছে ইলেকশন বন্ড। গত সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী মিরাটে গিয়ে বলেছেন যে আমরা 17,000 কোটি টাকা, মিরাটে নির্বাচনী জনসভা দিতে গিয়ে বলেছেন, বক্তৃতা রাখতে গিয়ে 17,000 কোটি টাকা ইডি উদ্ধার করেছে। সে টাকা কি করে ভারতের মানুষকে ফেরত দেওয়া যায় আমরা দেখব। বন্ডের হিসেবে দেখা যাচ্ছে মোট বিজেপি মোট টাকা পেয়েছে 2,471 কোটি টাকা, আর তার মধ্যে 1,698 কোটি টাকা কোন কোন ব্যবসায়িক সংস্থা দিয়েছে, যাদের বিরুদ্ধে ইডি এবং সিবিআই লেগেছে। এবং তারিখ ধরে দেখা যাচ্ছে যেদিন তাদের ইডি বা সিবিআই লেগেছে তার 7 দিনের মধ্যে এই 1,698 কোটি টাকা বিজেপির ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে, পার্টি অ্যাকাউন্টে। দুর্নীতি আমরা জানতাম সখী ভালোবাসা কারে বলে, ভালোবাসা কারে কয়, এখন বিজেপির আমলে সখী দুর্নীতি কারে বলে, আর দুর্নীতি কারেই বা কয়।